বাংলাদেশের অর্থনীতিতে প্রাণী সম্পদের ভূমিকা অনস্বীকার্য। দ্রুত বর্ধনশীল এই ক্ষেত্রটি দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ করে চলেছে অক্লান্তভাবে। সেই সাথে নানা প্রযুক্তির উদ্ভাবন এবং সম্প্রসারণ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। প্রিয় শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, রবিবারের এই পরন্ত বিকেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মঞ্জুর এলাহি সৌরভ। কৃষি বিষয়ক ফোনের অনুষ্ঠান কৃষির কথায় আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের বাচ্চা ও দুধ উৎপাদন বৃদ্ধি। এবং গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের মাঝে আছেন ডক্টর মোহাম্মদ আবু সাইদ সরকার, উপপরিচালক, কৃত্রিম প্রজনন কেন্দ্র, শেরপুর। স্যার, কেমন আছেন? আছি ভালো, আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো তো? জি স্যার, আমি ভালো আছি। এবং আমাদের শ্রোতা বন্ধু এবং খামারি ভাই বোনেরা যারা যুক্ত আছেন আমাদের সাথে এবং এই অনুষ্ঠানটি নিয়মিত উপভোগ করেন, তারাও অত্যন্ত আনন্দিত আজকে আপনাকে পেয়েছে এবং তাদের আসলে খামার পরিচালনা করতে যে সমস্যাগুলো হয় সেগুলোর সমাধান আজকে তারা সরাসরি আপনার কাছ থেকে জানতে পারবে। প্রিয় শ্রোতা, আপনারা তো জানবেন আমাদের থেকে আজকের বিষয় সম্পর্কিত সমস্যাগুলোর সমাধান আপনারা শুনতে পাচ্ছেন আমাদেরকে বাংলাদেশ বেতার ময়মনসিংহ FM 92 মেগাহার্টজে, আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ স্ট্রিমিং আমরা আছি। এছাড়া আমাদেরকে কিন্তু আপনি সরাসরি ফোন করে আমাদের বিশেষজ্ঞ আলোচকের কাছ থেকে আপনার সমস্যার সমাধান জেনে নিতে পারেন। আমাদের মোবাইল নাম্বারটি হচ্ছে 01308036189। আমি আবারও বলছি 01308036189। এই নাম্বারে ফোন করে আপনি কিন্তু সরাসরি আমাদের বিশেষজ্ঞ আলোচকের সাথে কথা বলতে পারবেন। এছাড়া বাংলাদেশ বেতারের ওয়েবসাইট betar.gov.bd এবং বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি আমাদেরকে দেশের যে কোনো প্রান্ত থেকে বা দেশের বাইরেও যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে শুনতে পারবেন। তো স্যার, আমরা আর দেরি না করে এবং খামারি ভাইদেরকে অপেক্ষায় না রেখে আমরা সরাসরি আমাদের আলোচনায় যেতে চাই। আজকের যে বিষয়টি, কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের বাচ্চা এবং দুধ উৎপাদন বৃদ্ধি। স্যার, কৃত্রিম প্রজনন শব্দটি আমাদের খামারি ভাইদের জন্য হয়তো একটু কঠিন। আমাদের খামারি ভাই যারা রয়েছেন তারা হয়তো এই প্রযুক্তির সাথে পরিচিত, কিন্তু এই শব্দটি যদি আপনি সহজভাবে আমাদেরকে বলতেন, কৃত্রিম প্রজনন বলতে কি বোঝায়? ধন্যবাদ সৌরভ। কৃত্রিম প্রজনন, কৃত্রিম বলতে তো বোঝাই যায় আসলে ন্যাচারাল, যেটা প্রাকৃতিক সেই বিষয়টা নয়। এটা কৃত্রিম মানেই বোঝা যাচ্ছে যেটা কৃত্রিমতা, সেটা হচ্ছে যে নিজেরা এখানে কিছু ইনভলভমেন্ট আছে। যেমন কীরকম একটা আমরা তো আসলে যেটা কৃত্রিম প্রজনন করি সেটা তো সার বা পাঠারি বা মহিষেরই তো আমরা বীজ দেই, কিন্তু ঘটনা হলো যে এটা আমরা কালেকশন করে পুরুষ প্রাণী থেকে কালেকশন করি, এখানে ল্যাবরেটরিতে কিছু প্রসেস করা হয়, করে সংরক্ষণ করা হয় এবং তারপরে এটা আমরা স্ত্রী জাতীয় প্রজাতিতে ব্যবহার করি। এই যে প্রসেসটা, এটাই আসলে কৃত্রিম প্রজনন। এটা যেমন ন্যাচারাল প্রজনন, ষাঁড় এবং গাভী এক জায়গায় থাকলো, তারা মেটিং করলো, বাচ্চা উৎপাদন হলো, সেটাকে ন্যাচারাল ইনসেমিনেশন বলা যেতে পারে। এটা কৃত্রিম মানে এটা আসলে আমরা ল্যাবরেটরিতে কিছু কাজ করার পরে যে আমরা মানুষের মাধ্যমে বা কোনো যন্ত্রের মাধ্যমে যেটা ইন্ট্রোডিউস করা হয়, এই জন্যই আমরা এটা কৃত্রিম প্রজনন বলে থাকি, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন যেটা ইংরেজিতে বলা হয় আর কি। জি স্যার, খুব চমৎকারভাবে আপনি বলছিলেন এবং আমরা যেটা বুঝলাম যে প্রাকৃতিকভাবে যে প্রজননটা হয়ে থাকে, অর্থাৎ পুরুষ একটি প্রাণী এবং স্ত্রী জাতীয় একটি প্রাণী মিলনের মাধ্যমে যে নতুন বাচ্চা উৎপাদন হয়ে থাকে, প্রাকৃতিকভাবে না করে সেখানে আমরা যদি কৃত্রিম উপায়ে বা আমরা ঠিক করে দেব যে কোন জাতের সাথে কোন জাতটির আসলে মিলনের মাধ্যমে হবে, ঠিক সেটাকে আমরা বলছি কৃত্রিম প্রজনন। আমরা নিজেরাই ঠিক করবো আর কি এটা। জি স্যার, আমরা স্যার নিজেরা ঠিক করবো, এই বিষয়টি আমরা বুঝলাম যে কৃত্রিম প্রজনন বলতে আমরা কি বুঝি। এবারে স্যার আপনার কাছে যেটা স্বভাবতই সবাই জানতে চায় যে প্রাকৃতিক যে প্রজননটি হয় সেই জায়গায় আমরা কৃত্রিম প্রজনন করছি, অর্থাৎ প্রাকৃতিক প্রজননের তুলনায় কৃত্রিম প্রজননে কি কি সুযোগ সুবিধা রয়েছে যার কারণে আমরা এটি করছি স্যার? ধন্যবাদ সৌরভ। কৃত্রিম প্রজনন হচ্ছে, এর সুবিধা আছে বলেই তো এটা তৈরি হয়েছে, না সুবিধা না হলে তো তৈরি হতো না, এটা কেউ নিত না। কারণ কোনো প্রযুক্তি বা কোনো কাজ যদি মানুষের কল্যাণে না আসে, সেই প্রযুক্তি কেউ ব্যবহার করবে না, আর সেটা প্রশ্নই আসে না আগানোর। তা আমি যেটা বলতেছি, এখানে সুবিধা আছে অনেক। যেমন প্রথম সুবিধা হচ্ছে যে এই যে আমাদের একবার একটা ষাঁড় একটা গাভীর উপরে মিলন ঘটালে যে পরিমাণ সিমেন্ট যায়, এই সিমেন্ট আমরা 400 থেকে 600 বকনাকে দিতে পারবো বা গাভীকে দিতে পারবো। একবার একটা ষাঁড় একটা গাভীতে জাম করলে প্রাকৃতিকভাবে যে সিমেন্টের পরিমাণ যায়, এটাকে আমরা ল্যাবরেটরিতে প্রসেস করে 400 থেকে 600 গাভীকে দিতে পারি। তাহলে বোঝা যাচ্ছে এখানে যে এটা সাশ্রয়ী, অর্থনৈতিকভাবে সাশ্রয়ী। এইটা হলো আর সুবিধা। আর একটা হলো যে এই ন্যাচারাল সার্ভিসে যদি একটা ষাঁড় অনেকগুলো গাভীকে বীজ দেওয়া হয়, সেখানে এই ষাঁড়ের রোগ ব্যাধি থাকতে পারে, ব্রুসেলোসিস থাকতে পারে, ট্রাইকোমোনাইসিস থাকতে পারে, কম্পাইলোব্যাক্টার থাকতে পারে, লিস্টেরিয়াসিস থাকতে পারে। এই ডিজিজগুলো ওই গাভীতে যেতে পারে।
তো এই জন্য এই ন্যাচারাল সার্ভিসে আমাদের চেয়ে কৃত্রিম প্রজননের এই সুবিধাগুলো বেশি। আবার দেখা গেল যে ন্যাচারাল সার্ভিসে কি হয়, যেমন একটা ষাঁড় অনেক বড়, একটা গাভী বকনা অনেক ছোট, এখানে যদি ন্যাচারাল সার্ভিস করে তো এটা কোনো দুর্ঘটনা ঘটতে পারে, ইনজুরি হতে পারে। তো সেই ধরনের আমরা যদি ন্যাচারাল সার্ভিস এই ঘটনা ঘটতে পারে, কিন্তু আমরা যদি প্রাকৃতিক আর্টিফিশিয়ালি দেই তাহলে এই ঘটনা ঘটার সম্ভাবনা মোটেই নেই আর কি। আর একটা হচ্ছে যে কৃত্রিম প্রজননে আমরা আরও সুবিধা আছে, যেমন এখানে দুধ বাড়বে, সার বড় হবে, মাংসের পরিমাণ বাড়বে, এখানে আমাদের মানে জিনেটিক যেটা আর কি, জিনেটিক উন্নত জাতের সংকরায়নের দিকে আগাবে, জিনগত দিক থেকে অ্যানিমেলের এটার প্রোডাক্টিভিটি বাড়বে। তারপরে এই জন্যই আমাদের এটা সুবিধা আর কি। এটা আর একটা সুবিধা হচ্ছে যে কৃত্রিম প্রজননে আমরা অনেক, আরেকটা সুবিধার মধ্যে হচ্ছে যে আমরা কৃত্রিম প্রজননের ক্ষেত্রে দেখা গেল যে খরচ কমে, সময় কমে। যেমন কিভাবে খরচ কমে, যেমন এখানে আমাদের ক্রায়োকনের মাধ্যমে ফ্রোজেন সিমেন্ট নিয়ে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সিমেন্ট দেয়, কিন্তু এটা যদি একটা গাভীকে আনতে হয় 12 কিলোমিটার 14 কিলোমিটার দূরে, এটা তো খুবই খারাপ অবস্থা। আর যখন পশু গরম হয় তখন পশু খুব অ্যাগ্রেসিভ হয় আর কি। হ্যাঁ, সেই অ্যাগ্রেসিভ পশু আসলে কন্ট্রোল করা ভেরি ডিফিকাল্ট। আর আজকাল তো নগরায়ন হয়েছে, তাই না? নগরায়ন হয়েছে, একটা গরু আর একটা জায়গায় নিয়ে যাওয়া অনেক ডিফিকাল্ট। কাজে এগুলো অনেক সুবিধা আছে আর কি। তারপরে ডিজিজ তো বলছি কমানো যায় অনেক। তারপর ভিন্ন জাতের মধ্যে সংকরায়ন করে আমাদের জাতের উন্নয়ন হয়। যেমন যে গাভী দুধ 1 লিটার, সে গাভী এখন 40 লিটার দুধ দেয়। কীভাবে হলো? এটা কৃত্রিম প্রজননের মাধ্যমে হলো। অন্য জাতের সার থেকে বীজ কালেকশন করে আমরা দেশীয় গাভীতে দিয়ে আস্তে আস্তে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এতে গিয়ে আমাদের দেখা গেল 40 লিটার দুধ হচ্ছে। কাজে এই জন্য আমাদের কৃত্রিম প্রজনন আমাদের এই সুবিধা আছে অনেক আর কি। জি স্যার, খুব চমৎকারভাবে বলছিলেন। এবং যে বিষয়টা আমরা বুঝতে পারলাম যে প্রাকৃতিক প্রজননে যেই মাতৃ প্রাণী যে রোগ থাকে, যেই নতুন যে প্রজন্ম তৈরি হয়, সেই প্রজন্মের গরুতেও কিন্তু সেই রোগটি সংক্রমিত হতে পারে। এই ধরনের যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো থেকে আমরা যেভাবে লাভবান হতে পারবো এবং অন্যান্য আরও যে সুবিধাগুলো রয়েছে, স্যার যেটা আমাদেরকে বলছিলেন যে দুধ উৎপাদন বৃদ্ধি পায়, মাংস উৎপাদন বৃদ্ধি হয়, এই বিষয়টা নিয়ে স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে কৃত্রিম প্রজননের মাধ্যমে দুধের উৎপাদন কিভাবে বাড়ানো সম্ভব স্যার? ধন্যবাদ। কৃত্রিম প্রজননের দুধের উৎপাদন, যেমন আমরা কৃত্রিম প্রজনন করি যে সার থেকে সিমেন্ট নেই, এটা কালেকশন করি এবং এটা প্রসেস করে তারপরে আমরা সংরক্ষণ করি, তারপরে আমরা স্ত্রী প্রাণীতে প্রবেশ করাই। কিন্তু এখানে ব্যাপার আছে যে আমরা যে সারের বীজটা নেই, আমরা এটা ইতিহাস দেখি যে ওই সারের মা কতগুলো দুধ দিয়েছে। আচ্ছা, ওই সারের মা যদি 40 লিটার দুধ দিয়ে থাকে, তাহলে এই সারের জিন ওই দুধের জন্য উপযোগী। ওই সার দিয়ে যদি আমরা বকনাকে কৃত্রিম প্রজনন ঘটাই, তখন এই বকনার যে বাচ্চা হবে তার দুধ বেড়ে যাবে, কারণ এর বাপের ক্যারেক্টার পাবে, বাপের জিন পাবে, এর বাপ তার দাদির অনেক দুধ হয়েছে। কাজে এই জন্য আমরা এইভাবে কৃত্রিম প্রজনন করলে দুধের পরিমাণ আমাদের বৃদ্ধি পাবে নিঃসন্দেহে। জি স্যার, আপনি দারুণভাবে সূত্রটা এইরকম যে এটা থাম্ব রুল আর কি, মানে সাধারণভাবে বোঝার জন্য কথাটা, অত সায়েন্টিফিক কথাটা না, কিন্তু কাঁচা বোঝার জন্য আমি বলছি। যেমন ষাঁড়ের মায়ের দুধ হইতে হচ্ছে 40 লিটার, বকনার মায়ের দুধ 2 লিটার, তাহলে 42 লিটার, 2 দিয়ে ভাগ করলে 21 লিটার। এইরকম একটা মানে একটা থাম্ব রুলে আর কি বলতে পারি আর কি। এরকম একটা দুধের উৎপাদনের বাড়ার সম্ভাবনা আছে, এই আর কি বিষয়টা কাছাকাছি আর কি, এই আর কি। তবে আমাদের এইভাবেই দুধের উৎপাদন বাড়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে। জি স্যার, এবং আমরা স্বভাবতই হয়তো এরকমটা দেখে থাকি যে দেশি জাতের যে গরুগুলো রয়েছে সেগুলো ভালো সহনশীল হয়, কিন্তু দুধ একটু তুলনামূলক কম হয়। কিন্তু বিদেশি যে জাতগুলো আছে এগুলো অনেক বেশি দুধ উৎপাদন করে থাকে, কিন্তু আমাদের যে একটু রোগ প্রবণ হয়ে থাকে। এটা ঘটনা বলি আমি তোমাকে। আমাদের টেম্পারেচার আর যেই শীত প্রধান দেশের টেম্পারেচার আলাদা ধরনের। আমাদের দেশে যে গরুগুলো তৈরি হয়েছে এই শীত এই অঞ্চলের অ্যাডাপ্টেশন করে এই তাপমাত্রায় তৈরি হয়েছে সেগুলো। আর বিদেশে যেগুলো তৈরি হয়েছে সেগুলো ওই বিদেশের তাপমাত্রা, ওই পরিবেশেই তৈরি হয়েছে। এখানে হঠাৎ করে যদি বিদেশ থেকে আমরা একটা গরু নিয়ে এসি, সেটাই তাপমাত্রা সহ্য করতে পারবে না, গরমও সহ্য করতে পারবে না, যার ফলে কি হবে যে এটার প্রোডাক্টিভিটি কমে যাবে, আস্তে আস্তে বাঁচবে না। কিন্তু আমাদের দেশে যদি আমরা সংকরায়ন করি, তাহলে এটা আস্তে আস্তে এই তাপমাত্রায় আবহাওয়ার সাথে খাপ খাওয়া যাবে এবং রোগ ব্যাধিও কমে যাবে আর কি। আর আমাদের এখন বর্তমানে যে প্রযুক্তি আছে পৃথিবীতে, যে এমন জিনগুলো সরায় দেওয়া হয় যেগুলো ডিজিজের প্রতি প্রবণতা বেশি থাকে, ওই জিনগুলোকে আসলে ল্যাবরেটরিতে আর্টিফিশিয়ালি সরায় দেওয়া হয়, যার ফলে আস্তে আস্তে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সম্পন্ন গরু তৈরি করা সম্ভব হচ্ছে।
জি স্যার, এইরকম আর কি। দারুণভাবে বলছিলেন। তো এই কারণেই আমরা জানতে পারলাম যে কি কারণে আমরা দেশি জাতের সাথে বিদেশি জাতের সংকরায়ন বা কৃত্রিম প্রজনন করলে কি উপকারটা হয় সেটা কিন্তু বিস্তারিতভাবে স্যার আমাদের বললেন। স্যার, আমরা বুঝতে পারলাম যে এই কৃত্রিম প্রজনন যে পদ্ধতিটি রয়েছে সেটি অবশ্যই অত্যন্ত লাভজনক, এবং আমরা আমাদের চাহিদা মতো আমার মাংস উৎপাদন বৃদ্ধি করা বা দুধ উৎপাদন বৃদ্ধি করার জন্য সেভাবে করে নিতে পারি। কিন্তু স্যার এই প্রযুক্তি দেশে এখন কতটা জনপ্রিয়? এই প্রযুক্তি দেশে অত্যধিক জনপ্রিয় এবং প্রয়োজনের কারণেই জনপ্রিয়। একটা জিনিস কখন জনপ্রিয় হয়, যখন তার প্রয়োজন থাকে, যে বিষয়টাকে মানুষ গ্রহণ করে, সেটাই জনপ্রিয় হয়। আপনি দেখুন যে কৃত্রিম প্রজনন এখন অনেক জনপ্রিয়, কারণগুলো আগেই বলছে, সুবিধাগুলোর কারণেই তো জনপ্রিয়। জি স্যার। আপনারা দেখেন যে এই যে গত কয়েক বছর ধরে যে আপনাদের কোরবানি পশু ইন্ডিয়া থেকে বা অন্য দেশ থেকে আমদানি করতে হয় না, দেশীয় ভাবেই আমরা তার প্রয়োজন মেটাতে পারি। এটার কারণই হচ্ছে যে আমাদের কৃত্রিম প্রজনন আমাদের একটা বিপ্লব হচ্ছে বাংলাদেশে। এবং আপনি এর মাধ্যমে দেখবেন যে আপনার যখন কোরবানির সময় হাটে গিয়ে দেখবেন যে আমাদের গবাদি পশু এবং ছাগলের কি পরিমাণ মানে কত পরিমাণ, মানে অনেকে দেখা যাচ্ছে বিক্রি হয় না এরকম আর কি। এটার কারণই হলো কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদি পশুর যে জাত উন্নয়ন হচ্ছে, এবং আমরা অনেক সময় ডিজিজ কন্ট্রোল করে রোগ ব্যাধি দমন করার কারণে এটা প্রোডাক্টিভিটি বাড়তেছে, এবং যে কাবিং ইন্টারভেল যাকে বলে, এক বাচ্চা থেকে আরেক বাচ্চা দেওয়ার সময়, এটাও কমে যাচ্ছে আমাদের এটা এই ব্যবস্থার কারণে, যার ফলে আমাদের এটা অনেক মানে জনপ্রিয় হচ্ছে এই কারণেই আর কি। জি স্যার, খুব দারুণভাবে বলছিলেন। এবং আমাদের সাথে অনেক শ্রোতা বন্ধু কিন্তু ইতিমধ্যে ফেসবুকে যুক্ত হয়েছেন, এবং আমাদেরকে অনেকেই কিন্তু আমাদের যে মোবাইল নাম্বারটি আছে সেখানে ফোন করছেন 013080366189, এই নাম্বারে আপনি কিন্তু ফোন করতে পারেন। জানতে চাই আমাদের সাথে কে কে যুক্ত হয়েছেন ফেসবুকে। হুমায়ুন কবির সুলতান, তিনি লিখেছেন কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে, আগামীর পরিকল্পনায় আধুনিক কৃষির সাথে থাকবো তাই যুক্ত হলাম। নাদিরা জান্নাত রাখি লিখেছেন তথ্যবহুল আয়োজন, সাথে আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে। সাকিব হাসান বিদ্যুৎ, তিনি লিখেছেন শুভ বিকেল, সাথে আছি ফাতেমানগর ত্রিশাল ময়মনসিংহ থেকে। আমাদের সাথে আরও অনেক শ্রোতা বন্ধু যুক্ত আছেন, তবে আমরা আরও যে বিষয়গুলো জানতে চাই স্যারের কাছ থেকে, কারণ স্যারকে আমরা পেয়েছি এবং যে বিষয়টি নিয়ে অত্যন্ত, স্যার যেটি বলছিলেন, কৃত্রিম প্রজনন বর্তমানে আধুনিক কৃষিতে একটি বিপ্লব সৃষ্টি করেছে। স্যার, আমরা কৃত্রিম প্রজনন এর সুবিধাগুলো নিয়ে আমরা জানলাম, কিভাবে এই প্রযুক্তিটি কাজ করে এবং কিভাবে দুধ উৎপাদন বাড়ে, এই বিষয়গুলো সম্পর্কে জেনেছি। তবে এই বিষয়ে জানতে গিয়ে স্যার আমরা জেনেছি যে একটি জাতের গরুর সাথে অন্য একটি জাতের সংকরায়ন করাতে হয়। সেই ক্ষেত্রে কৃষক ভাইদের যে প্রশ্ন থাকে যে কোন জাতের সাথে কোন জাত মিলিয়ে ভালো বাচ্চা উৎপাদন করা সম্ভব, এই বিষয়ে কৃষক কিভাবে বুঝতে পারে? আপনি একটা সুন্দর জিনিস বলছেন, অত্যন্ত মানে খুবই যুগোপযোগী প্রশ্ন। যে আমি প্রথমে কথা হলো যে আমি কি চাই, গরুটা মোটা চাই, তাহলে মোটা জাতের সারের সাথে দেশি জাতের ক্রস করতে হবে। কি চাই, আমি দুধ চাই, তাহলে যে দুধওয়ালা যে সার আছে সেই জাতের বীজ দিয়ে আমাদের দেশিকে ক্রস করতে হবে। আমি কি চাই, যে আমি এটা মানে ড্যাপ পারপাস ইউজ করি, কিছু জায়গায় এখনো ড্যাপ পারপাস ইউজ হয়, যেমন সরিষার তেল ভাঙানো হয়, যে অনেক জায়গায় হাল চাষও বর্তমানে এখনো আছে, সেই জাতীয় চাইলে আমরা ওই জাতীয় মানে ড্যাপ পারপাস ইউজের মানে শক্তিশালী গরু যেগুলো, সেই জাতের বীজ দিয়ে আমরা দেশিকে সংরক্ষণ করি, মানে আমাদের প্রয়োজন অনুযায়ী। যেমন আর আমাদের এখন বর্তমানে যেটা হচ্ছে বেশি, সেটা হলো দুধের পারপাসে আর কি, দুধ বাড়ানোর জন্য। আর একটা আছে কোরবানির জন্য দেখা অনেক শাহিওয়াল গরু, অনেকে লাল পছন্দ করে, লাল গরুর বীজ অনেক মানে চাহিদা আর কি, যে লাল দেন, কারণ লাল গরুর কোরবানির হাটে বেশি বিক্রি হয়, ওটাকে টার্গেট করে এই জন্য আর কি এই বিষয়টা নিয়ে আমরা যুক্ত হতে চাই একজন শ্রোতার সাথে। জি, প্রিয় শ্রোতা, কে আছেন? জি, প্রিয় শ্রোতা, ভালো আছি, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে কৃত্রিম প্রজননের কথা বলা হচ্ছে, অনেক সময় হয় কি কৃত্রিম প্রজননের সারের বীজ দেওয়ার পরেও দেখা গেছে অনেক সময় এটি মানে বাচ্চা ধারণে মানে অক্ষম, অনেকবার মিসিং হয়। এই মিসিং এর ব্যাপারটা কেন, এ ব্যাপারে একটু জানতে চাই। জি, প্রিয় শ্রোতা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, যুক্ত ছিলেন আমাদের সাথে, এবং আপনি যুক্ত থাকুন আমাদের সাথে। আপনার এই প্রশ্নের উত্তর অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব আমাদের আয়োজনে। স্যার কিন্তু যে বিষয়টি বলছিলেন, আপনি কোন জাতের গরুর সাথে কোন জাতের গরু সংকরায়ন করবেন, সেটি কিন্তু আপনার যে চাহিদা তার উপরে নির্ভর করবে। আপনি কি বেশি পরিমাণে দুধ চাইছেন, না বেশি পরিমাণে মাংস উৎপাদন করতে চাইছেন, বা আপনি কোন রঙের গরু বা আপনার সার তৈরি করতে চাচ্ছেন, আপনার চাহিদার উপর ভিত্তি করেই কিন্তু আপনি নির্বাচন করবেন। স্যার, আমরা আসলে যেতে চাই পরবর্তী প্রশ্নে, যে কি কি বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে যদি একজন শ্রোতা বা একজন কৃষক সে কৃত্রিম প্রজনন করতে চায়, তার কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে? প্রথম সতর্ক হলো যে কৃত্রিম প্রজনন করবে, সেই কৃত্রিম প্রজননকারী সে দক্ষ কিনা, 1 নম্বর।
তারপরে সতর্ক থাকবে যে তার ওয়ান্টিং কি, সে কি চায়। যেমন মনে করেন যে আমি দুধের জন্য বীজ চাই, সে যদি অন্য জাতের একটা বীজ দিয়ে দিল তাহলে তো আর হলো না, তাহলে হলো না। এটা একটা সতর্কতা। আর একটা হচ্ছে যে আপনার গাভী যদি অনেক ছোট থাকে তাহলে আপনি বড় জাতের সারের বীজ যদি দেন তাহলে তো এটা গাভী বাচ্চা হওয়ার সময় কষ্ট হবে, বাচ্চা হবে, ডিস্টা অসুবিধা হবে, ডিস্টোকিয়া হবে। এই জিনিসগুলো সতর্ক থাকতে হবে। আর একটা হলো ব্যাপার হলো যে কৃত্রিম প্রজননের ক্ষেত্রে আরেকটা ব্যাপার হলো যে আপনার ওই মানে দক্ষতা কথাটা বলেছি, এই মোটামুটি কারণ এটার একটা ব্যাপার আছে যে আপনি যদি বিদেশি জাতের সরাসরি 100% দিয়ে আপনি বীজ দেন তাহলে আপনার যে পরিবেশ বা খামারের যে অবস্থা এতে টিকসই হবে না, বাছুরটা অনেক সময় দেখা গেল যে জন্মের পরে কাঁপাকাঁপি করে, শ্বাসকষ্ট হয়। এই জন্য সেটাও খেয়াল রাখতে হবে, এই বিষয়টার দিকে নজর দিতে হবে। 100 অনেক সময় 100% বলে মানুষ যে 100% কিন্তু 100% কোন কোন ক্ষেত্রে ভালো, যেমন দুধ 100%, যেমন তেল 100% বা পিওর, এগুলো 100%। যেমন আপনি মনে করেন যে 100% যদি আপনি গরুর বীজ দেন তাহলে গরুর কিন্তু আমাদের বাংলাদেশের যে আবহাওয়া তাতে আপনার ফার্মের যে কন্ডিশন গ্রাম অঞ্চলে এখানে গরু কাঁপাকাঁপি করবে, শ্বাসকষ্ট হবে, বাছুর মরে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রে বেশি, এবং মরে না গেলে অনেক ক্ষেত্রে অনেক নার্সিং করতে হয়, অনেক কষ্ট করতে হয়। যেমন আপনি একটা জিনিস দেখেন, যেমন 1 নম্বর রোল, ইউনিভার্সিটিতে 1 নম্বর রোল মানে কি, স্কুলে 1 নম্বর রোল মানে কি, যে 1 নম্বর ভালো ছাত্র, খুবই ভালো ছাত্র। আবার উল্টো দিকে যান আপনার জেলখানে, 1 নম্বর আসামি মানে কি, তার ফাঁসি হবে নির্ধারিত, দুটোই 1 নম্বর, কিন্তু 2-1 নম্বরের মধ্যে অনেক ফারাক আছে। কিন্তু এই জন্য আপনার মানে এই ক্ষেত্রে ওই বিষয়টা হচ্ছে যে 100% মানে বীজ দেওয়ার ক্ষেত্রে আমরা সরকারের যে বীজ আছে সেখানে 62 থেকে 75% বীজ, এটা খুবই ভালো, বাংলাদেশের পার্সপেক্টিভ খুবই সুন্দর, এবং বাছুর ভালো এবং দুধ উৎপাদন ভালো, সব কিছুতেই ভালো। কিন্তু অনেক সময় 100% দিতে গিয়ে খামারি, হয়তো গরিব খামারি, হয়তো বাচ্চা গাভী ছোট, খামারের ম্যানেজমেন্ট ভালো না, তার ব্যবস্থাপনা খারাপ, সেই ক্ষেত্রে যদি আপনি 100% দেন তাহলে এটা আপনার ক্ষতি ছাড়া লাভ কিছুই হবে না, কিছুই হবে না। স্যার কিন্তু বলছিলেন চমৎকারভাবে যে কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে কৃষক ভাইদেরকে, খামারি ভাইদেরকে, যদি তারা কৃত্রিম প্রজননের মাধ্যমে দুধ উৎপাদন বা উন্নত জাতের বাচ্চা তৈরি করতে চান। স্যার আপনি আলোচনায় বলছিলেন কৃত্রিম প্রজননের ক্ষেত্রে যে এটি আমরা বীজ সংগ্রহ করে ল্যাবরেটরি টেস্টের কথা বলছি, সেখান থেকে খামারি ভাইদের মনে ভয় জাগতে পারে যে কৃত্রিম প্রজনন যে বিষয়টি, এটি কি ব্যয়বহুল বা ঝুঁকিপূর্ণ কিনা? আচ্ছা, কৃত্রিম প্রজনন আসলে ব্যয়বহুল না, প্রথমে আমি বলেছি যে এটা এই জন্য ব্যয়বহুল না। দেখেন আপনি একটা গাভী একটা সারের উপরে উঠলে যে পরিমাণ বীজ যাবে, আমরা ল্যাবরেটরিতে ওটা কি করে 400 থেকে 600 গাভীতে দিই, তার মানে এটা খরচ কমলো। আর ঝুঁকি নাই কারণে আমরা ল্যাবরেটরিতে টেস্ট করে দেখি যে বীজটা ঠিক আছে কিনা, এটার মর্টালিটি ঠিক আছে কিনা, বীজটা কি সুস্থ কিনা, সেই বীজ আমরা দেই। তার মানে এটা ঝুঁকি নেই, বরং সুবিধা। আবার ন্যাচারাল যদি আপনার একটা গাছ সার দেন, সে বীজ উঠতো ঠিকই, কিন্তু সারের বীজ হলো মৃত বীজ, অথবা বীজ ঠিক মতো নাই, অসুস্থ বীজ, সে বা কোনো কারণে এটার মাথা মোটা একটা বীজ, সেটা তো কাজ করবে না ঠিক মতো। তাহলে বোঝা গেল যে ন্যাচারাল হচ্ছে প্রাকৃতিক, ন্যাচারাল আমরা আর্টিফিশিয়ালি যে দেই সেটা আমরা তো পরীক্ষা করি, এটাকে আমরা দেই, যার ফলে এখানে মিসিং হওয়ার সুযোগ খুব কম থাকে। প্রিয় শ্রোতা, আপনারা যারা যুক্ত আছেন আমাদের সাথে, ইসমাইল হোসেন আমাদের সাথে যুক্ত আছেন, হাসিবুল ইসলাম লিখেছেন আজকের আয়োজনটি সত্যি অসাধারণ। হাসিবুল ইসলাম শান্ত জলঢাকা নীলফামারী থেকে যুক্ত আছেন আমাদের সাথে। মেহেদি হাসান মামুন জিয়নপুর, চৌরিডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে যুক্ত আছেন এবং নিয়মিত যুক্ত থাকুন। মোহাম্মদ মোখলেসুর রহমান ছোটন, তিনি যুক্ত আছেন পূর্বধলা নেত্রকোনা থেকে। আমাদের অনুষ্ঠান তিনি শুনছেন এবং তার খুব ভালো লাগছে, এরকমটি তিনি জানিয়েছেন। এবং আরও অনেক শ্রোতা বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তারা কিন্তু নানা ধরনের প্রশ্ন করে যাচ্ছেন। স্যার, এবারে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, খামারি ভাইদেরও কিছু ভ্রান্ত ধারণা হতে পারে বা তাদের কিছু ধারণা থাকে যে এই প্রাকৃতিক প্রজননের, প্রাকৃতিক নিয়মের বাইরে কৃত্রিম প্রজনন করলে রোগ ছড়ানোর ঝুঁকি থাকে কিনা। আবার অনেকেই মনে করে থাকেন কৃষক ভাইয়েরা যে কৃত্রিম প্রজননে জন্মানো বাছুর স্বাভাবিক বাছুরের থেকে কিছুটা দুর্বল হয়। তো এই বিষয়গুলো আসলে কতটুকু সত্যি, একজন স্বাভাবিকভাবে বাঁচে বা বড় হয় কিনা, বা রোগ ছড়ানোর ঝুঁকি থাকে কিনা? কথা সবগুলোই সত্যি, কিন্তু আলাদা আলাদা প্রেক্ষিত। আলাদা প্রেক্ষিত কি, যেমন আমি প্রথমে বলেছিলাম, আমি একটা আপনাকে আমার চোখে দেখা ঘটনা বলি। আমাদের গ্রামে কিন্তু আজ থেকে আরও কিছুদিন আগে, বছর কিছু আগে, ওই পাঠা এবং সার রাখতো মানুষ বীজ দেওয়ার জন্য, শুধুমাত্র টাকা নিত তারা, এবং তারা একটু শিডিউল ক্যাস্ট শ্রেণীর মানুষ আর কি। তো এরা রাখতো। তা আমি চোখে দেখলাম যে পাঠা যে বীজ দিচ্ছে, সেই পাঠা একটা পাঠা মানে একটা পাঠা দিয়ে 3টে পাঠা দিয়ে অনেক ছাগিকে বীজ দিচ্ছে। তাতে আমি দেখলাম যে পাঠা যে বীজ দেওয়া হচ্ছে তার চর্মরোগে ভরা, গায়ে উকুন আঠালি দিয়ে ভরা।
তো এই পাঠাটা যখন ওই পাঠির গায়ে লাফ দিবে, উঠবে, তখন এর উঠুন আঠালি তো ওটা গায়ে যাবে না। অবশ্যই। আচ্ছা, এভাবে ডিজিজ যাচ্ছে কিভাবে? উকুন আঠালি শুধু রক্তই চষে না, এর মাধ্যমে অনেক ডিজিজ ছড়ায়। তাহলে বুঝেন আপনি কত বড় রিস্ক। আর একটা হলো যে এই যে একটা পাঠা একটা পাঠির উপরে উঠছে, এটা তো কোনো ওই মানে দেখা গেল ছোট্ট একটা পাঠি অনেক বড় একটা পাঠা, এটা তো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, জি স্যার। ইনজুরি হতে পারে, এটা একটা সমস্যা। এগুলো দেখলাম। তারপর আর একটা দেখলাম যে এই যেমন মনে করেন যে একটা ধারণা থাকে মানুষের। আমি তো প্রথমে আপনাকে বলেছি যে একবার একটা ষাঁড় একটা গাভীতে উঠলে যে বীজ যায়, যে পরিমাণটা, জি স্যার। এইটা আমরা ল্যাবরেটরিতে 600 গাভীকে বা 400 গাভীকে দিতে পারি ল্যাবরেটরি প্রসেস করে। তাহলে আপনার একবারই তো সিমেন্ট গেল 600-র জন্য। সেখানে যদি আপনার ও আবার বলে যান 3বার, মানুষের ধারণা থাকে 3বার যদি ওঠে তাহলে এই মানে কনফার্ম হবে আর কি, মানে বাচ্চাটা হবে আর কি। কিন্তু 3বার উঠলে গেলে তাহলে 3 6 1800 গেল। আচ্ছা, তারপরে 3বার উঠলে তো এটা ভালো কথা, 3বার উঠলো, আপনি বীজ দিয়ে নিয়ে গেলেন। কিন্তু এর পরবর্তীতে আমি বা আর একজন একটা পাঠি নিয়ে আসলো, আপনার পাঠা তো ওখানে 3বার উঠলো, এর তো একটা ক্যাপাসিটির ব্যাপার আছে। তো পরবর্তীতে আবার যখন পাঠি নিয়ে আসবে তখন তো সে উঠতে পারবে না। তাতে কি অর্থনৈতিক ক্ষতি? অর্থনৈতিক ক্ষতিটা কি? যে আমার ওই পাঠাটা যদি ওখানে একবার উঠতো তাহলে আরো 3টে পাঠি 3বার উঠতে পারতো, সেগুলো উঠতে পারলো না। কেন পারলো না? আমাদের অজ্ঞতার কারণে। এই জন্য অজ্ঞতা হলো, এই জন্যই আমরা বলছি যে না, একবার উঠলেই যথেষ্ট, 3বার গেলে এখানে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে, মিস ইউজ হয়। এবং এই যে পাঠা যে এই বীজ দিয়ে যে জীবন ধারণ করে, সে তো আর একটা পাঠিকে এই বীজটা দিলে টাকা পাইতো, কিন্তু সে তো উঠতে পারলো না পাঠা, কারণ হলো তার শারীরিক অপরাধতার কারণে। কিন্তু আমি তো এটা বুঝলাম না, না বুঝেই তো আমার নিজেরও ক্ষতি করলাম, পাঠার যে বীজ দিয়ে যে টাকা ইনকাম করে তারও আমি ক্ষতি করলাম। কাজে আমাদের এই জন্যই আমরা কৃত্রিম প্রজনন, এই দিক থেকে আমি বলছি সময় এবং অর্থ এবং ডিজিজ সব, যেমন ব্রুসিলা, ট্রাইকোমোনা, কম্পাইলোব্যাক্টার, লেপ্টোস্পাইরোসিস, এটাতে অ্যাবর্শন হয়। এইগুলো যদি আপনার প্রাকৃতিকভাবে এগুলো করলে দেখা গেল একটা থেকে একটা ছড়ায় অ্যাবর্শন হতে পারে। এইগুলো যেগুলো নাম বললাম আমি, সবগুলোতে অ্যাবর্শন হয়। দেখবেন যে অনেকের গরুর 4 মাসে অ্যাবর্শন হয়েছে, 6 মাসে অ্যাবর্শন হয়েছে, 8 মাসে অ্যাবর্শন হয়ে গেছে, এবং কন্টিনিউয়াস হচ্ছে, একবারের পর একবার 3-4বার এরকম হয়েছে। এরকম বহু রেকর্ড আছে। এই জন্য এগুলো থেকে বাঁচার জন্য আমাদের আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, এই সমস্যাগুলো যে বিষয়টা আছে, এই বিষয়গুলো আমরা প্রয়োগ করব। আমরা যেতে চাই আমাদের কোন শ্রোতা বন্ধু যুক্ত আছেন আমাদের সাথে ফোনে। যে প্রিয় শ্রোতা কে আছেন আমাদের সাথে, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ ইমরান আলী ইসলাম, সাধারণ সম্পাদক, মহান বন্ধু বেতার শ্রোতা ক্লাব, পূর্ব সিদ্ধপুর বিভাগ, আদর্শবাড়ি, পার্বতী দিনাজপুর থেকে। ভাই কেমন আছেন? জি ভালো আছি, আপনার প্রশ্নটি করুন। আমার হচ্ছে যে কৃষিতে লোকের দেওয়া যায় গাছের কৃত্রিম প্রজনন সারা বছর দেওয়া যায়। গাছের জাত নির্ণয় করতে হবে হলিস্টিয়ান, জাতি রাসায়নিক, যদি বেশি মিলে অন্তত তাদের বই দেখে পাওয়া যায়। তাই গাছের খাদ্য যত্ন পরিচয় করলে গাছ অবশ্যই ভালো জাতের বাচ্চা উৎপাদন বা উপহার দিবে, ভালো দিক অবশ্যই গড়তে দিতে হবে। তাই একটা 15,000 দুধের গাভীকে কিভাবে খাওয়ালে যত্ন নিলে দুধ বেশি উৎপাদন হবে? ধন্যবাদ। জি প্রিয় শ্রোতা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত ছিলেন। আপনি যুক্ত থাকুন, এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনি জানতে পারবেন। স্যার, আমাদের একজন শ্রোতা বন্ধু আমাদেরকে ফোন করেছেন, তার আগে একজন তিনি আমাদেরকে ফোনে জানতে চেয়েছেন যে অনেক সময় দেখা যায় এই বীজ দেওয়ার পরেও অক্ষম হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে প্রশ্ন হচ্ছে যে একবারেই কি সফল হয় নাকি একাধিকবার চেষ্টা করতে হয়, বা কোন সময় চেষ্টা করলে কোনো সময় আছে কিনা, কোনটি সঠিক সময়, এটা আসলে একজন খামারি কিভাবে বুঝবেন? আচ্ছা, আপনি প্রশ্নগুলো একটু ভেঙে ভেঙে বলেন। মানে আমি সব বুঝছি, কিন্তু একটু ভেঙে বলে আমার উত্তর দিতে সুবিধা হবে। একটা একটা করে বলেন। আমাদের তিনটে কথা বলছি। হ্যাঁ, ফোনে যেটা জানতে চেয়েছেন যে একবারই সফল হয় নাকি একাধিক, কারণ উনি একাধিকবার চেষ্টা করে অক্ষম। এটা একাধিকবার, অনেক সময় একাধিকবার দিতে হয়, কারণ আবার কোনো সময় সকাল বিকেল 2বার দিলে আরো বেশি এটার প্রেগন্যান্সি রেটটা একটু বেড়ে যায়। আচ্ছা আচ্ছা। আর একটা হলো যে অনেক সময় যেটাকে রিপিট ব্রিডিং বলে, পুনঃ গরম হওয়া যায় হয় অনেক সময় আর কি। তো এটার কারণ অনেক। কারণ হলো যে অনেক সময় যে সিমেন্টটা দেয় তার অদক্ষ থাকতে পারে। অনেক সময় দেখা গেলো সিমেন্টটা হয়তো গুণগত মান ঠিক নেই, কারণ যে ক্র্যাকনে সিমেন্টটা থাকে ওখানে যে নাইট্রোজেন থাকে সেটা হয়তো শুকিয়ে গিয়েছিল, তার মানে সিমেন্টটা হয়তো ভালো নাও থাকতে পারে। তারপরে গাভীর দিক থেকে মনে করেন গাভীর সিস্টিক ওভারি থাকতে পারে। সিস্টিক ওভারি যদি থাকে তাহলে গাভী পুনঃ সিস্টিক ওভারিতে সিস্ট তৈরি হয়, লিউটিয়াল সিস্ট যেটা আছে। সিস্টিক ওভারিতে দুটো ঘটনা ঘটে, একটা হলো ফলিকুলার সিস্ট যদি থাকে তাহলে পুনঃ গরম হয়, আর যদি লিউটিয়াল সিস্ট থাকে বা সিস্টিক কর্পাস লুটিয়াম থাকে তাহলে পশু গরম হয়ই না। তাহলে এই ক্ষেত্রে আমরা করি কি, এই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে ফাটাজাইল যদি আমরা দিই, ফাটাজাইল একটা হরমোন আছে যেটা জিএনএ রাইজ বলে, সেটা দিলে আমাদের আর কি মানে
পশু আর কি গরম হয়ে যায় আর কি, মানে মানে বাচ্চা কনসেপ্ট করতে সুবিধা হয় আর কি। সুবিধা হয়। কিন্তু ঘটনা হলো যে এর পিছনে অনেক দায়ী, খামারি দায়ী, গাভী দায়ী, যে দক্ষ কর্মী দায়ী, সিমেন্ট দায়ী ওই যে বললাম যে ওখানে হয়তো আপনি খেয়াল করেনি যে সিমেন্টটা শুকিয়ে গেছে নাইট্রোজেনটা, তখন এইভাবে এটা এই জন্য এই কারণে হতে পারে, এছাড়া আর কোনো কারণ নাই। গাভী যদি সুস্থ থাকে আর এই ধরনের কন্ডিশনগুলো যদি ঠিক থাকে তাহলে মিস হওয়ার কোনো সুযোগই নেই। আর একটা কথা আছে, আপনি একটা কথা বলছেন মনে আছে আমার, কখন বীজ দিতে হয়। গাভী গরম হওয়ার 12 থেকে 18 ঘন্টার মধ্যে যদি বীজ দেওয়া হয় তাহলে এটা বাচ্চা গর্ভধারণ করবে, এর বাইরে করলে এটা হওয়ার সম্ভাবনা কম থাকে আর কি। এই বিষয়টা আর কি, এটা খেয়াল রাখতে হবে যে যখন থেকে আমাদের 12 থেকে 18 ঘন্টার মধ্যে। এই জন্য এই হিট ডিটেকশন এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে গাভীটা গরম কিনা। দেখা গেল যে গাভীর পেটে বাচ্চা আছে, আপনি বীজ ঢুকিয়ে দিলেন, তাহলে তো বাচ্চাটা নষ্ট হয়ে যাবে আর কি। এই জন্য এটাই তো দক্ষতা, দক্ষ লোকের প্রয়োজন কি জন্য, যে আপনি যাকে বীজ দিচ্ছেন প্রথম কথা হলো সে গরম আছে কিনা বা গরম হয়েছে কিনা, দ্বিতীয় কথা হলো আপনি যে বীজ দিচ্ছেন বীজ দেওয়ার সময় টেকনিক্যালি আপনি ঠিক মতো দিচ্ছেন কিনা। দেখা গেল বাচ্চা 3 মাসের আপনি তার মধ্যে বীজ দিয়ে বসে আছেন আর কি, জয় একবারে সার্ভিসের রিংটিং সিরিয়ে ফেলে দিয়েছেন আর কি। এই জিনিসগুলো আর কি খেয়াল করতে হবে, এটা দক্ষ লোক হলে এই জিনিসগুলো হবে না আর কি। এটাই এখানকার ব্যাপারটা, সীমাবদ্ধতা এই জিনিসটা আর কি। স্যার বলছিলেন যে অনেক সময় একাধিকবার চেষ্টা করতে হবে, সেক্ষেত্রে গাভীর কোনো সমস্যা থাকতে পারে বা যে সমস্যাগুলো আছে কিনা সেই জিনিসগুলো নিরূপণ করতে হবে, সেই অনুযায়ী ওষুধ প্রয়োগ করতে হবে। এছাড়া হচ্ছে সঠিক সময় সম্পর্কে স্যার বলেছেন যে গাভী গরম হওয়ার 12 থেকে 18 ঘন্টার মধ্যে, এই সময়টা আমাদেরকে মেনে চলতে হবে। এবং স্যার যেটা বারবার বলছিলেন যে দক্ষতার প্রয়োজন, এবং আমরা সবসময় চেষ্টা করব যে দক্ষ তার দ্বারা এই কাজটি করাতে। স্যার আমরা এই বিষয় সম্পর্কে অনেক কিছু জানলাম, কৃত্রিম প্রজনন। এখন আমাদের কৃষক ভাইরা জানতে চায় বা কোথায় গেলে তারা এই কৃত্রিম প্রজননের সেবা পেতে পারে বা কিভাবে পেতে পারে, বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলে কোথায় বা কিভাবে? এই উত্তরটা দেওয়ার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি একটু মিস করছিলাম যে পুনঃ গরম হয়, বারবার গরম হয় একটা গাভী, একজন বলছিল। তো এটার পিছনে অনেক কারণ আছে, ওই যে বললাম সিস্ট থাকে, থাকে, কর্পাস লুটিয়াম থাকতে পারে। অনেক সময় হয়তো আমরা 15 ঘন্টা পরে বীজ দিয়ে দিছি, অনেক সময় দেখা গেলো আমরা গরম হতেই বীজ দিয়ে দিছি। এই ধরনের ক্ষেত্রগুলোতে আমরা 12 থেকে 18 ঘন্টার মধ্যে যদি বীজ দিই, এবং আমরা যদি করুলন নামে একটা ইনজেকশন আছে, কোরিয়নিক গোনাডোট্রোপিন হরমোন 3000 ইন্টারন্যাশনাল ইউনিট যদি ইন্ট্রামাসকুলার দেওয়া যায়, তাহলে এটা মোটামুটি এটা আমরা অনেক ক্ষেত্রে সফলতা আছে, 80% সফলতা এটার আর কি। জি স্যার। এবং স্যার কোথায় আমাদের খামারি ভাইরা সেবা পেতে পারেন, বিশেষ করে ময়মনসিংহে? আমি ময়মনসিংহ না, আমি সারা বাংলাদেশের কথা বলবো। প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদের প্রতিটি ইউনিয়নে কৃত্রিম প্রজনন সেবাকর্মী আছে, প্রতিটা ইউনিয়নে। এমন কোনো ইউনিয়ন বাংলাদেশে নাই যে ইউনিয়নে কৃত্রিম প্রজনন সেবাকর্মী নাই। এবং আমাদের এর বাইরে আমাদের 64টি টিআই সেন্টার আছে বাংলাদেশে। তার মধ্যে আমাদের উপজেলা, আমাদের সাব সেন্টার আছে উপজেলায়। আমাদের উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় যেটা আছে, ভেটেরিনারি হসপিটাল আছে যেটা, সেইটাতে আমাদের এই কার্যক্রম চলমান আছে। ইন এডিশন এর সাথে আমাদের প্রতিটা ইউনিয়নে এটা চলমান আছে, এবং আমাদের যে স্বেচ্ছাসেবক আছে তারা মোটরসাইকেল দিয়ে এই কাজগুলো করে থাকে। তাদের একটা মুভেবল ক্যান আছে, সেটার মধ্যে নাইট্রোজেন থাকে, সিমেন্ট থাকে, এবং তার এই সহ সে সরাসরি গিয়ে বীজ দিয়ে চলে আসে আর কি। জি স্যার। সেবাটা একদম অত্যন্ত হাতের কাছে সেবা, চাইলেই মানুষ পাইতে পারে এরকম আর কি প্রতি ইউনিয়নে। এবং তাদের মোটরসাইকেল আছে, তারা অন কলে চলে যায় তারা। জি স্যার, ধন্যবাদ স্যার। আসলে আমরা কিন্তু স্যারের কাছ থেকে জানতে পারলাম যে কিভাবে আমরা এই কৃত্রিম প্রজননের যে সেবাটি নিতে পারি সারা দেশে প্রতিটা ইউনিয়নেই যে আমাদের প্রতিনিধি রয়েছে তার মাধ্যমে আমরা কিন্তু এটা নিতে পারি। স্যার আমরা আসলে জানতে চাই, একজন ভাই আমাদেরকে প্রশ্নও করেছিলেন যে এই কৃত্রিম প্রজননের পাশাপাশি কি কি যত্ন নেওয়া প্রয়োজন, ভালো খাবার এবং যত্ন কতটা জরুরি গাভীর উন্নতির জন্য বা ভালো দুধ? থ্যাংক ইউ সো মাচ। আপনার এই প্রশ্নটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। প্রশ্নটা এই জন্য গুরুত্বপূর্ণ যে আসলে নিউট্রিশন বা পুষ্টি বা খাবার এইটা যদি আপনি না দেন, তো 100 লিটার দুধেরও গাভীর যদি আপনি 3 দিন খাবার না দেন, দুধ কেমনে হবে? এটা প্রথম কথা হলো যে আপনার স্বাস্থ্য সুস্থ থাকতে হবে, প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় পরিমাণ খাবার দিতে হবে, তারপর আপনার দুধ হবে। একটা ভালো দুধ পাওয়ার জন্য শর্ত হলো, প্রথম হলো ভালো জাত হতে হবে, সুস্থ থাকতে হবে, নিরোগ থাকতে হবে, ভালো খাবার দিতে হবে, পরিমাণ মতো খাবার দিতে হবে, পরিমিত খাবার দিতে হবে, সুষ্ঠু পরিচর্যা করতে হবে, তাহলেই ভালো উৎপাদন, ভালো দুধ পাওয়া যাবে, ভালো মাংস পাওয়া যাবে। জি স্যার, ব্যাপারটা এটাই আর কি।
আপনার একটা কি প্রশ্ন করছিলেন যেন? আরেকটা বিষয় হচ্ছে স্যার, আমরা যে গরুর পাশাপাশি মহিষ বা ছাগল এগুলো থেকে কৃত্রিম প্রজনন মানে করা হয় বা করা যায়? আমাদের দেশে মহিষের কৃত্রিম প্রজনন চালু হয়ে গেছে, এটা কন্টিনিউয়াস হচ্ছে। ছাগলের অল্প কিছু জায়গায় এটা হচ্ছে, অল্প পরিমাণে, তবে ভবিষ্যতে এটা বিস্তার লাভ করবে মহিষ এবং গরুর মতোই। আচ্ছা, আরও একটা বিষয় হচ্ছে স্যার, এই কৃত্রিম প্রজননের যে বিষয়টি, এটি কি শুধুমাত্র যারা বড় বড় খামারি আছেন তাদের জন্যই, নাকি হচ্ছে যারা ছোট খামারি বা একটা দুইটা গরু বা প্রান্তিক খামারি যাদেরকে বলি, তারাও কি সমানভাবে উপকৃত হতে পারেন কিনা? কৃত্রিম প্রজননে এখানে আমাদের বাংলাদেশ সরকার তো আসলে কাজ করে দেশের কল্যাণের জন্য, তাই না? জি স্যার, এই অধিদপ্তর দেশের পশু পাখির চিকিৎসা এবং মানুষের প্রাণীজ আমিষ নিশ্চিত করা এবং সেটা স্বাস্থ্যসম্মত প্রাণীজ আমিষ নিশ্চিত করা হলো অঙ্গীকার আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের, তাই না? এখান থেকে আমাদের এটা আমাদের হলো কাজ, এটা আমাদের আর কি, এটা আমাদের কাজই। আমাদের সরকার বা আমরা তো সবসময় মানুষের সেবা দিয়ে যাই, কারণ আমরা মানুষের সেবা যদি না দেই তাহলে তো অন্য কেউ দেওয়ার মতো এটার কেউ নাই, আর আমাদেরকে দিতে হবে। এবং আমাদের লোকজন আমরা খুব দেশপ্রেম নিয়ে এই কাজগুলো করে থাকি আর কি। আরেকজন আমাদের শ্রোতা, তিনি হুমায়ুন কবির সুতান, তিনি আমাদেরকে ফেসবুকে জানতে চেয়েছেন দুটি প্রশ্ন। একটি হচ্ছে, কৃত্রিম প্রজননের মাধ্যমে গাভীর বাচ্চা উৎপাদন করলে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয় না আরো বেড়ে যায়? আরেকটি প্রশ্ন তিনি করেছেন, কৃত্রিম প্রজননের খরচ কেমন? আচ্ছা, এই দুটো বিষয় স্যার। আপনাকে আমি প্রথম বলি, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে না বাড়ে কৃত্রিম প্রজননে? জি স্যার। এটার উত্তর হলো যে আমাদের ওই যে প্রথমে বললাম যে 100% যদি দেন আপনি, আপনার পরিবারের খামারের যদি অবস্থা ভালো না হয়, আপনার ম্যানেজমেন্ট যদি ভালো না হয়, ঘরের অবস্থা ভালো না হয়, দেখা গেল ঘরের মধ্যে বাতাসই ঢোকে না অথবা বেশি ঠান্ডা, এই ক্ষেত্রে আপনার 100% বীজ দিলে সেটা আপনার এটা মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। জি স্যার। আর একটা হলো এমন আছে যে আমাদের গাভীতে মনে করেন আপনি ভ্যাকসিন দিলেন, সেই গাভীর বাচ্চা যদি হয় তার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে। এমন হলো যে গাভীতে কোনো ভ্যাকসিনই দেওয়া হয় নাই, তার যে বাচ্চা হবে তার তো রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম হবেই। এই জন্য খামারিকে সচেতন থাকতে হবে যে গাভীকে ভ্যাকসিন দেওয়া। গাভীকে ভ্যাকসিন দিলে তার বাছুরও রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, আর গাভীকে যদি ভ্যাকসিন দেওয়া না থাকে তার বাছুর যে হবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। আর একটা বললাম যে ওই 100% দিলে কাঁপাকাঁপি করবে, শ্বাসকষ্ট হবে। আপনি যদি 62 থেকে 75% দেন সেটা হবে তরতাজা বাছুর, এবং সেটা ওই রকম হওয়ার পরে ওইরকম কাঁপাকাঁপি করবে না, শ্বাসকষ্ট হবে না। জি স্যার। এবং আরেকটি প্রশ্ন করেছিলেন যে কৃত্রিম প্রজনন করলে খরচ কিরকম? এখানে কৃত্রিম প্রজননে আসলে আমাদের সরকারের রেট আছে, তো এখানে কৃত্রিম প্রজননের খরচ খুব একটা বেশি না। এখানে আমাদের সিমেন্টের দাম হলো 75 টাকা, আর ওই যে মানে যাতায়াত খরচ আর কি, এই খরচ আর কি। সিমেন্টের দাম মূল্যটা হলো 75 টাকা, সরকারি রেট আর কি। এটা খুবই স্বল্প মূল্যে তাহলে কৃত্রিম প্রজনন করানো যায়। হ্যাঁ, এটা তো সরকার তো সাবসিডি দেয়। এখানে একটা সিমেন্ট প্রোডাকশনের যে খরচ, এটা তার চেয়ে তো অনেক বেশি এটা তৈরি করতে টাকা লাগে, এটা তো সরকার ভর্তুকি দেয় এখানে। জি স্যার, আমরা জানতে পারলাম এই বিষয়গুলো সম্পর্কে। স্যার, এবারে আপনার কাছে আমরা প্রায় শেষ পর্যায়ে, আপনার কাছে জানতে চাই, ভবিষ্যতে বাংলাদেশে দুধ এবং মাংস উৎপাদনে কৃত্রিম প্রজননের ভূমিকা কতটুকু আপনি দেখেন? দুধ এবং মাংস উৎপাদনে কৃত্রিম ভূমিকা ভবিষ্যতে আমি দেখব না, আমি বর্তমানেই দেখতে পাচ্ছি। সেটা কি, যে যেমন আপনি যে আমি একটু আগে বলছিলাম যে কোরবানির ঈদের যে গরু এবং খাসি যে আমাদের বা মহিষ বা এখানে কিন্তু সারপ্লাস, তো এটা একটা বর্তমান ভবিষ্যৎ সহ এটা কথাটাই বললাম যে এটা আমাদের খুবই একটা সম্ভাবনাময় খাত। কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদি পশু দুধ এবং মাংস বৃদ্ধি, এটা একটা দৃশ্যমান এটা দৃশ্যমান কাজ। এটা মুখে বললে হবে না, যে মুখে কাজ হবে না, এটা দৃশ্যমান ব্যাপার। এখানে কোনো গোজামিল দেওয়ার কোনো সুযোগ নেই। এবং স্যার, আমরা একদম শেষ পর্যায়ে সর্বশেষে আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাই, যে আমাদের খামারি ভাইদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ বা যদি কিছু বলার থাকে। খামারি ভাইরা তো আমাদের প্রাণ, শুধুমাত্র লাইভ স্টকে না, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের এই গণ আন্দোলনের থেকে শুরু করে যা আছেন খামারি ভাই, আমার কৃষক ভাইয়েরা, তাদের অবদান অনস্বীকার্য। তাদের কাছে আমরা ঋণী, আমরা আমাদের কৃষক ভাইদের কাছে আমরা ঋণী। তাদের টাকায়, তাদের ট্যাক্সের টাকায় তাদের আমরা বেতন পাই, আমরা তাদের কাছে ঋণী। আমি একটা কথা বলতেছি খামারি ভাইদেরকে, যে আপনারা বিভিন্ন মানুষের কথায় মানে ভ্রান্ত ধারণা নেবেন না। আপনারা আমাদের সরকারের যে বীজ আছে সেটা ব্যবহার করবেন, কারণ সরকার যে বীজটা দেয় সেই বীজটা হচ্ছে এটা পরীক্ষিত এবং দেশের উন্নয়নের জন্য, কারণ সরকার জনগণের সাথে কোনো ব্যবসা করে না।
সরকার কোনো জনগণের সাথে ব্যবসা করে না, সরকার জনগণের সেবা দেওয়ার জন্যই সরকার এই প্রতিষ্ঠানগুলো তৈরি করছে। আপনারা আসুন, সেবা নিন, আপনারা ঠিকই উত্তম সেবা পাবেন। জি স্যার। এটাই আমার কথাটা আর কি। আর একটা আমি কথা বলি, একজন প্রশ্ন করছিলেন বোধহয় খাবার দাবার ব্যাপারে বা পুষ্টির ব্যাপারে গরু। জি স্যার। দেখুন, একটা জিনিস দেখেন, মনে করেন যে আপনি একটা বড় রেস্টুরেন্টে খেতে যাবেন, সেখানে আপনি অনেক টাকা খরচ হবে। আবার যদি বাসায় রান্না করেন তাহলে খাবার খরচ কম হয়। কম হয়। সেই রকম গরুর খাবারের ক্ষেত্রেও আপনি যদি বাড়িতে তৈরি করে বিভিন্ন আইটেম খাবার তৈরি করে গরুকে খাওয়ান, কৃষক ভাইদের লেভেলই কথাটা আমি বলছি, জি। তাহলে তার খরচ কম হবে। আবার যদি কেনা খাবার খাওয়ান, খরচ বেশি পড়বে। কিন্তু সব খাবারের সেরা খাবার, সব ভিটামিনের সেরা ভিটামিন, সব ওষুধের সেরা ওষুধ হলো কাঁচা ঘাস, কাঁচা ঘাস, কাঁচা ঘাস। আপনি একটা জিনিস দেখুন, প্লেনে জ্বালানি ব্যবহার হয়, মোটরসাইকেলে পেট্রোল ব্যবহার হয়, মানুষ ভাত খায়, গরু ঘাস খায়। আপনি যদি উল্টো করে দেন, প্লেনের মধ্যে ঘাস ঢুকিয়ে দেন, গরুর মধ্যে যদি পেট্রোল দেন, মানুষকে পেট্রোল দেন, চলবে ইঞ্জিন? না স্যার। আল্লাহ রাব্বুল আলামিন যার যে ইঞ্জিন ফিট করে দিছে, তার সেই খাবারও আল্লাহ দিয়ে দিছে। আমরা অনেক সময় গরুকে ভাত খাওয়াই, কোরবানির সময় গরুকে ভাত খাই, পেটটা মোটা করি, যে দাম বেশি হয়, দেখা গেল গ্যাস হয়ে ভিতরে গরু মরে গেছে। সেজন্য কাঁচা ঘাস উৎপাদন, দুধ উৎপাদন, মাংস উৎপাদন, কাঁচা ঘাস একমাত্র খাবার। কাঁচা ঘাসের সমস্ত ভিটামিন আছে। স্যার। কাঁচা ঘাসের চেয়ে উন্নত মানের খাবার গরুর কোনোদিন হতে পারে না। আমরা অনেকেই বিভ্রান্ত হই, অনেকের খাবার কিনে খাওয়াই, অনেকে এটা ওটা করি, নানানটা করি। সেটা আসলে এটা না করে আমার মনে হয় কাঁচা ঘাসের উপরে শুধুমাত্র অ্যাবসলুটলি কাঁচা ঘাস দিয়ে গরু পালন করা সম্ভব। সম্ভব। জি স্যার। এইটাই আমার আর কি খামারি ভাইদের জন্য আমার বলা। খামারি ভাইদের জন্য চমৎকারভাবে বলছিলেন স্যার, এবং স্যারের প্রাণবন্ত আলোচনা শুনতে শুনতে আমাদের সময় নিমিষেই ফুরিয়ে এলো। প্রিয় শ্রোতা, আপনারা যুক্ত ছিলেন আমাদের সাথে বাংলাদেশ বেতার ময়মনসিংহ FM 92 মেগাহের্টজে। আমরা আলোচনা করছিলাম কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের বাচ্চা ও দুধ উৎপাদন বৃদ্ধি, এই বিষয়টি নিয়ে, এবং আমাদের সাথে যুক্ত ছিলেন ডক্টর মোহাম্মদ আবু সাইদ সরকার, উপপরিচালক, কৃত্রিম প্রজনন কেন্দ্র, শেরপুর, এবং উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ মঞ্জুর এলাহি সৌরভ। আজকের মতো কৃষির কথা এখানেই শেষ হচ্ছে। দেখা হবে আগামী কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যাবার আগে জানিয়ে দিতে চাই, অনুষ্ঠানটির সার্বিক নির্দেশনায় ছিলেন মোহাম্মদ আল আমিন খান, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ রাফিউল করিম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মামুনুর রহমান। প্রিয় শ্রোতা, ভালো থাকুন, দেশের সাথে থাকুন, মামাটি মানুষকে ভালোবাসুন, দেশের কৃষিকে ভালোবাসুন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সবাইকে।